আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। অলরেডি কিন্তু তোমরা সিলেবাস শেষ করার যে পর্যায়ে ছিল, সিলেবাস কমপ্লিশনের যে ফেজ, সেই ফেজটা শেষ করে এখন তোমরা রিভিশন ফেজে এন্টার করেছো। এখন কিন্তু বিভিন্ন জায়গায় মডেল টেস্ট চলতেছে, বিভিন্ন জায়গায় তুমি মডেল টেস্ট দিচ্ছ, এনরোল করেছো, নিজেকে টেস্ট করতেছো, রিভিশন দিচ্ছ। বাট একটা প্রবলেমে তোমরা ম্যাক্সিমাম মানুষ আসলে মেডিকেল অ্যাডমিশনের এই পর্যায়ে ম্যাক্সিমামের যে প্রবলেমটা হয় যে মডেল টেস্টে মার্ক বাড়ে না। এই যে ভাইয়া মডেল টেস্টে মার্ক কিভাবে বাড়াবো, এইটা এখন একটা জাতীয় প্রশ্ন। মডেল টেস্টে আমি কি করলে, কিভাবে পড়লে, কি কি জিনিস পড়লে আমার মার্ক ইমপ্রুভ হবে, আমি কনস্ট্যান্টলি ভালো মার্ক পাবো, এমন না যে একদিন দুদিন পেলাম এবং আমি মার্কটা যে ভালো হলো সেখান থেকে আবার কমে যাবে, ঠিক আছে? সেই জিনিসগুলো আজকে কথাবার্তার টপিক আমাদের। সেই জিনিসগুলো নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। ইনশাল্লাহ এই ভিডিওর পর তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। বাট ভিডিও শুরু করার আগে তোমাকে একটা কথা বলবো, সফলতার না কোনো শর্টকাট নেই, তোমাকে পরিশ্রম করতে হবে। আমি তোমাকে ওয়ে দেখা দিব যে এই ওয়েতে তুমি পরিশ্রম করবা, বাট খাটতে হবে, ঠিক আছে? নিজের বেস্টটা এই একটা মাস দিতে হবে। তুমি জাস্ট এই একটা মাস, নিজের এই 1.5 মাস নিজের বেস্ট ইফোর্টটা দাও, ইনশাল্লাহ এটা তোমাকে তার চেয়ে অনেক গুণে বেশি পে অফ করবে, ঠিক আছে? আমি তোমাকে সেই স্ট্র্যাটেজি গুলো নিয়ে কি কি প্রবলেম হতে পারে, কিভাবে তুমি সেটা সলিউশন করতে পারো, কমন স্ট্র্যাটেজি কি, স্পেশালাইজ তোমার জন্য যে ভাইয়া আমার মার্ক এত থেকে এত আসতেছে, আমার জন্য আপনি স্পেশালি যদি কিছু বলতেন, স্পেশাল যদি কিছু গাইডলাইন দিতেন, সেই ক্ষেত্রে প্রত্যেকটা নিয়ে কথাবার্তা হবে ইনশাল্লাহ। আসো শুরু করা যাক। প্রথম কথা, ক্যাটাগরাইজ করে ফেলি যে কি ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। তো তুমি দেখবা 3টা ক্যাটাগরিতে স্টুডেন্ট থাকে। প্রথম ক্যাটাগরি স্টুডেন্টের মার্ক আসে 50 to 60, ঠিক আছে? এই যে 50-60-এর রেঞ্জ আমরা যারা মার্ক আসে, এই রেঞ্জে মার্ক কিন্তু বলতে গেলে হাজার হাজার স্টুডেন্টের আসে। তো এই যে হাজার হাজার স্টুডেন্ট এই রেঞ্জে আমরা মার্ক পাচ্ছি, কেন পাচ্ছি? আমাদের মেজরিটির ঘাটতির জায়গাটা কথা, প্রত্যেকটা পয়েন্টের একটা একটা উইক পয়েন্ট আছে, প্রত্যেকটা ক্যাটাগরি একটা একটা করে উইক পয়েন্ট আছে। সেই উইক পয়েন্ট গুলো আবার তুমি যদি কাজ করো, ইউ উইল অটোমেটিক্যালি আপগ্রেড টু দ্য নেক্সট ক্যাটাগরি। এখন তুমি ক্যাটাগরি 1 থেকে যদি 2 তে আসতে চাও, 60 to 70 রেঞ্জে, কি করবা তুমি? তোমার গ্যাপের জায়গাগুলো তোমাকে ফিল আপ করবে এবং তোমার মানে গ্যাপ বলতে তোমার ঘাটতির জায়গাগুলোই হচ্ছে প্রথম প্রধান জিনিস, প্রপার রিভিশন দিতে হবে। তোমার প্রপার রিভিশনের অভাব আছে, ঠিক আছে? তুমি যদি প্রপার রিভিশন দাও, তাহলে ইনশাল্লাহ দেখবা যে তোমার অনেকখানি কভার আপ হয়ে গেছে, তোমার মার্কের আস্তে আস্তে মানে মার্ক ইনক্রিজ শুরু হয়ে গেছে, এত কম মার্ক আসছে না। প্রপার রিভিশনের অভাবের কারণে দেখা যায় তুমি পুরনো পড়া ভুলে গেছো, তুমি তোমার কাছে পড়ে শোনা সব মনে হয়েছে তুমি নতুন, কিন্তু এই নতুন পড়াটা নতুন হবে তুমি যখন ফার্স্ট রিভাইজ শেষ করে সেকেন্ড রিভাইজ থার্ড রিভাইজে আসবা, তুমি দেখবা নতুন লাগতেছে না। ফার্স্ট রিভাইজে তো পড়ছো, সেকেন্ড রিভাইজে তো পড়ছো, এখন আর নতুন লাগতেছে না। বাট প্রপার একটা রিভাইজ তোমাকে অ্যাটলিস্ট শেষ করতে হবে, নাহলে এই জায়গা থেকে উঠতে পারবা না। প্রপার একটা রিভাইজ দাও। এবং তোমার আরেকটা যেটা উইক পয়েন্টের জায়গা হচ্ছে সেটা হচ্ছে জিকে ইংলিশ। মাইনরিটির ক্ষেত্রে এক্সট্রা ইনফো একটা ফ্যাক্টর, বাট এই ক্ষেত্রে আমি বলবো জিকে ইংলিশে টপ নচ প্রায়োরিটি দিবা। জিকে ইংলিশ রোজ পড়তে হবে, আমি কথাবার্তা বলবো। বাট এই জায়গায় তুমি যদি বলো মেজরিটি ভাই আমি ইমপ্রুভ করার জন্য, যদি আমাকে জাস্ট এত কিছু আমি বুঝতেছি না, আপনি আমাকে নর্মালি দুইটা জিনিস বলেন যে আমি কি করবো। একটা ভালোভাবে রিভিশন দাও, প্রপার একটা রিভিশন দাও, ফুল সিলেবাস, এবং জিকে ইংলিশে ফোকাস দাও। ইনশাল্লাহ তুমি আস্তে আস্তে দেখবা মার্ক 60 থেকে 70 আন্ডার চলে আসছে। এখন কথা হলো ভাই আমি মার্ক ক্যাটাগরি 2 তে আছি, আমি ক্যাটাগরি 2 তে এসে পড়ছি, হোয়াট নেক্সট? এখন কি করবো? এখন হচ্ছে তুমি একটা প্রপার রিভিশন দিয়ে দিছো, তুমি রিভিশন দেওয়ার পর যেগুলো তুমি পারতা না সেগুলো পারতেছো, স্টিল দেখবা কিছু কিছু জায়গা তুমি এখনো পারতেছো না, এখনো পড়তে গেলে নতুন লাগে। ওই যে ওইটা কি রিভিশনের অভাব? তুমি তো রিভিশন দিছো, তাহলে ওইটা কিসের অভাব? ওইটা হচ্ছে তোমার গ্যাপ, ওইটা হচ্ছে তোমার লুপ হোল। তুমি যদি মেডিকেলে পরীক্ষায় বসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসে কোনো জিনিস ভুলে যাও, যে আমি একটা জিনিস মানে আমার সামনে কোশ্চেন দেওয়া হয়েছে, আমি কোশ্চেনটা হঠাৎ ভুলে গেছি, কোন টপিক বলবো, ওই যে যেটা এখন বলতেছো না 60 to 70 রেঞ্জে আসার পর ওই গ্যাপের জায়গাটায় তুমি ভুলবা। এই গ্যাপ গুলো তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এটাকে বলতে পারি আমরা প্রিপারেশন গ্যাপ। এই প্রিপারেশন গ্যাপটাকে তোমার ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই প্রিপারেশন গ্যাপটাকে তোমার ফিল আপ করতে হবে, এই প্রিপারেশন গ্যাপ। এবং সাথে আরেকটা জিনিস যেটা সচরাচর আমরা কথাবার্তা বলি না, যে নর্মালি এই কথাটা আসে না, বাট আমি বলতেছি, তোমার এই রেঞ্জে থাকার একটা বড় রিজন হচ্ছে, এই রেঞ্জে থাকার একটা বড় রিজন হচ্ছে নেগেটিভ নেগেটিভ মার্কিং, ঠিক আছে? নেগেটিভ মার্কিং। এই যে তুমি এই রেঞ্জে আসো, তোমার নেগেটিভের কারণে আসো। তুমি নর্মাল চিন্তা করে দেখো, যদি তোমার মার্ক নর্মালি আসার কথা 72, সাপোজ তোমার মার্ক আসার কথা 72, তুমি কিন্তু অলরেডি ক্যাটাগরি 3 তে চলে যাইতা, বাট তুমি নেগেটিভে খাইছো 5.5, 5, 6, তোমার মার্ক 72 থেকে নেমে চলে আসবে 67, 68, 66 তে। এই নেগেটিভ মার্কটা তোমাকে হোল্ড ব্যাক করতেছে। তুমি জাস্ট এই দুটো জিনিসে ফোকাস দাও, অটোমেটিক্যালি তুমি ক্যাটাগরি 3 তে চলে আসবে।
ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই আমি ক্যাটাগরি 3 তেও চলে আসছি, হোয়াট নেক্সট? এখন আমি কি করব? 70 to 80+ রেঞ্জ, এখন আমি কি আরো ইমপ্রুভ করব? তুমি হ্যাঁ অবশ্যই ইমপ্রুভ করার ট্রাই করবা, বাট তোমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে এটা একটা সেফ জোন। আমি ক্যাটাগরি 3 পর আর কেন রাখিনি? এরপরে মানুষ অনেক মার্ক পায়, বাট দিস ইজ দ্য সেফ জোন। এখন কোচিং এ শত মানুষ শত মার্ক পাবে, 198 99 পাবে, তোমার অত দরকার নেই। তোমার একদিন 100, একদিন 70, একদিন 60, একদিন 90, কোনো দরকার নেই। রেগুলারলি 5 দিন পরে গেছে, 5 দিনই 75 পর এক্সাম হলে গিয়ে 75ই পাবা। যদি 5 মার্ক কাটাও যায় চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ, 70 এ চান্স হয়। এই জন্য এটা বললাম একটা সেফ জোন। এখন এই জোন থেকেও তুমি যদি চাও যে না ভাই আমি এই জোন একদম 70 72 এই জোনটা লাইনে আছি, ইমপ্রুভ কিভাবে করব? তোমার ইমপ্রুভমেন্টের পয়েন্ট হচ্ছে এক্সট্রা ইনফো, সাথে হচ্ছে এক্সট্রা ইনফোর সাথে তুমি আরেকটা যেটা জিনিসে ফোকাস করবা, রিপিটেড রিভিশন। রিপিটেড রিভিশন, যত বেশি রিভিশন দিবা, রিপিটেড রিভিশন দিবা, যত বেশি তোমার রিভাইজ যাবে তত বেশি দেখবে তোমার মার্ক হোল্ড হইতেছে। এবং এই ক্ষেত্রে আরো কি কি লাগবে সেটা আমি এখন জেনারেলাইজ কিছু কথাবার্তা বলবো, বাট মোটামুটি তুমি যদি ক্যাটাগরি ওয়াইজ আমার কাছে সাজেশন চাও যে ভাই আমি এই থেকে এই মার্কে আছে আমি কিভাবে আগাবো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা মানে তোমার বলতে গেলে ফাইন গাইডলাইন। এবার আমি গ্রসলি কিছু কথাবার্তা বলবো যেটা ক্যাটাগরি 1 2 3 প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইনশাআল্লাহ হেল্পফুল হবে। আসো ওই কথাগুলো দেখি। প্রথমে কথা হচ্ছে কমন রিজনস কিছু, ঠিক আছে? কিছু কমন রিজন। কমন রিজন কি কি? যে তোমার মার্ক কম আসার সবার ক্ষেত্রেই যে রিজনগুলো অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে ওকে একটু হ্যাঁ, সবার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে রিভিশন দিতে না পারে। তোমার যদি প্রপার রিভিশন না হয়, তুমি যদি প্রপার একটা রিভিশন না দিতে পারো, তাহলে কিন্তু তুমি ক্যাটাগরি 3 থেকে 2 তে বা 1 এ ফল করতে পারো, খুব স্বাভাবিক একটা ব্যাপার। সো রিভিশনটা চালা দিতে হবে, রিভিশনটা সুন্দরভাবে দিতে হবে। এই যে আগামী 1.5 মাস আছে না, এই 1.5 মাস টাইমে একটা প্রপার রিভিশন দেওয়ার ট্রাই করো। তুমি জিনিসটাকে এমন ভাবে সেট আপ করার চেষ্টা করো যেন মোটামুটি তোমার এমন একটা অবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আলাদাভাবে দেখাই যে এই যে 1.5 মাসের একটা টাইমলাইন আছে 45 ডেজ। এই 45 ডেজে তুমি তোমার রিভাইজটাকে এমন ভাবে ভাগ করে নাও যে এখন আজকে হচ্ছে তোমার মোটামুটি ডিসেম্বরের 3 তারিখ, তো তোমার এখন হাতে সময় আছে এদিকে হচ্ছে মোটামুটি 25 সাথে 26 দিনের মতো, ওদিকে আছে 17 দিন। তুমি যদি হিসাব করো 45 ডেজই আছে, তো এই 45 ডেজের হিসাব করে তুমি প্রথম 15 দিন প্রথম 15 দিন হচ্ছে তুমি একটা রিভাইজ দিলা, তারপর হচ্ছে বাকি 10 দিনে তুমি একটা রিভাইজ দিলা, 25 দিন গেল, বাকি যে 20 দিন আছে এই 20 দিনে তুমি স্প্লিট করে 3টা রিভাইজ দাও, 4টা রিভাইজ দাও, মিনিমাম 3টা। যদি 3টা দাও তাহলে তুমি এইভাবে ভাগ করতে পারো যে এরপর রিভাইজটা আমি দিলাম হচ্ছে 8 দিনে, 8 দিনের পরটা দিলাম 6 দিনে, তারপর রিভাইজ দিলাম আরেকটা 6 দিনে। এই যে তুমি ডে ভাগ করে নিলে না, প্রথমে 15 ডেজ, তারপর 10 ডেজ, তারপর 8 ডেজ, তারপর 6 ডে করে তুমি দেখো টোটালি কিন্তু তোমার যোগ করলে এখানে হচ্ছে 6 6 12 20 30 15 45। এই যে 5টা রিভাইজ তুমি যদি 45 ডেজ দিয়ে দাও, তুমি দেখবা তোমার এই রিভিশনের যে ঘাটতির জায়গাটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এবং পড়া ভুলে যাওয়া যেটা আরেকটা বড় রিজন, তুমি দেখবা তুমি যখন এই ফেজে এসে পড়ছো অথবা এইরকম একটা ফেজে চলে আসছো, তুমি মনে হইতেছে তুমি ভুলে যাইতেছো, বাট যখন তোমার সামনে কোশ্চেন আসছে তুমি অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, এটা এই যদি তুমি প্রথম 3টা পয়েন্ট আমার কথা বলতে বলো রিজন, এই রিজন নিয়ে আমি হচ্ছে এখানে তোমাকে একটা মানে ইয়া করে দিলাম যে একটা রোড ম্যাপ দেখা দিলাম যে তুমি কিভাবে এই দুইটা রিজনকে ওভারকাম করতে পারো। এরপর দেখো আর কি কি জিনিস থাকতে পারে, আর কি কি জিনিস থাকতে পারে। প্রশ্ন ঠিক মতো না পড়া, তুমি প্রশ্ন পায়ে নিচের কোনটি সঠিক না সঠিক নয় তুমি 9টা দেখোনি, মার্ক কম আসার পর তুমি যখন দেখলা যে হ্যাঁ লাস্ট একটা 9 আছে তুমি খেয়াল করনি। উইচ সেন্টেন্স ইজ নট ইনকারেক্ট, নট ইনকারেক্ট মানে কি ভুল নয়, ভুল না হলে কি হবে সঠিক হবে। এই যে ছোট ছোট জিনিসগুলো খেয়াল করো না, এই প্রশ্ন ঠিক মতো না পড়ার জন্য নেগেটিভ মার্ক আসে, এটা একটা বড় রিজন। এই জন্য প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে। অপশনে কনফিউশন, এটা নিয়ে আমি সামনে কথা বলতেছি। অপশনে কনফিউশন নিয়ে একটু কথাবার্তা বলার আছে। একসাথে একাধিক মডেল টেস্ট ম্যানেজ করতে না পারা, ভাইয়া আমি তো এই জায়গাতেও আছে ওই জায়গাতেও আছে, এই জায়গা হচ্ছে আজকে বায়োলজি পেপার ফাইনাল, তারপর আজকে দেওয়ার পর দেখা যাবে আগামী দিন ওই আরেকটা জায়গায় কেমিস্ট্রি পেপার ফাইনাল, আমি একদিনে ফুল কেমিস্ট্রি কিভাবে রিভাইজ করতে পারি? পারবা, এই মোমেন্টে পারবা। তুমি যখন 4th রিভাইজ এসে পড়বা, 5th রিভাইজ এসে পড়বা তখন পারবা। আমি 5 দিন না 4 দিনেও ফুল মেডিকেল সিলেবাস রিভাইজ করে গেছিলাম। আমি 6 দিন বাজেট ধরছিলাম, বাট আমার 3 থেকে 4 দিনে 3 না 4 থেকে 5 দিনে হয়ে গেছে, 4.5 দিন লাগছিল। তো ওই পর্যায়ে যেতে হলে তোমার আগে 4-5 রিভাইজ শেষ করতে হবে, তুমি এখনই পারবা না। তুমি এজন্য কি করবা, একাধিক মডেল টেস্টের ক্ষেত্রে যে কোনো একটাকে মেইন নিবা, বুঝছো? যে কোনো একটাকে মেইন নিবা। একটা হবে তোমার প্রাইমারি, সেটাকে তুমি ফলো করে আগাবা, সেটাকে তুমি ধ্যান জ্ঞান তোমার গোল নিয়ে আগাবা, এই প্রাইমারিটাই হবে তোমার গোল। আর সেকেন্ডারিটা হচ্ছে তোমার নিজেকে টেস্ট করা, যে তুমি না পড়ে কত ভালো মার্ক তুলতে পারো, বাকি সব থাকবে তোমার সেকেন্ডারি। ওই জায়গায় মার্ক নিয়ে হতাশ হবে না। তোমার প্রাইমারি জায়গায় গোল থাকবে হচ্ছে
80+ তোলা, আর বাকি সব জায়গায় গোল থাকবে 70+ তোলা। এবং 70+ যদি নাও আসে, না আসুক, বাট তুমি 70+ পাইছো মানে হ্যাঁ ঠিক আছে, না পড়ে 70+ পাইছি, দ্যাটস ওকে। তুমি না পড়ে 70+ পাইলে, পড়লে অবশ্যই 80+ পাবা ইনশাল্লাহ। তো এই গোল নিয়ে তুমি যদি আগো, তাহলে অটোমেটিক্যালি তুমি ক্যাটাগরি 3 স্টুডেন্টে বাই দ্য টাইম আসতেছো, ঠিক আছে। যদি আমি নর্মালি রিজনস নিয়ে কথাবার্তা বলি, আচ্ছা এবার আসো, এটা হচ্ছে রিজন নিয়ে যদি আমি বলি। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা কেন, আচ্ছা এরপর যেটা নিয়ে কথাবার্তা বলবো যে কিছু স্ট্র্যাটেজিস, যে এই রিজন গুলো দেখানোর পরও আরো কিছু জিনিস যেটা তুমি ওভারকাম করতে পারো এবং মার্ক বাড়ানোর জন্য আরো কিছু জিনিস যেটা তুমি ফলো করতে পারো, সেটা হচ্ছে ওয়ার্ক অন ইউর মিস্টেক্স। এইটা হচ্ছে আজকের বেদ বাক্য। তুমি আর কিচ্ছু মনে রাখতে পারলা না ভাইয়া, এত কথা বললাম, এত কিছু বুঝলাম ভাইয়া, মনে পড়তেছে না। পড়তে বসে আবার দেখা গেলো ভাইয়া কি জানি বলছিল, ভুলে গেছি। জাস্ট আমার একটা কথা মনে রাখো ভাই, ভুলের উপর কাজ করো। এই একটা জিনিস তোমার যে কই নিয়ে যাবে। আমি আমার প্রথম মডেল টেস্টে আচ্ছা আমি লাস্টে বলতেছি মার্কটা, গেস করো দেখি। আমি প্রথম মডেল টেস্ট যখন এন্টার করছিলাম আমি কত মার্ক পাইছিলাম, আমি লাস্টে নাম্বারটা রিভিল করবো, এই ভিডিও শেষে রিভিল করে দেবো, সমস্যা নেই। বাট এই ভুলের উপর কাজ করার মাধ্যমে আমি আমার মার্ক কিভাবে বাড়াইছি, মানে আমার মার্ক যে কতটা বাড়ছে বিশ্বাস করতে পারবো না। ভুলের উপর কাজ করা যে ব্যাপারটা, তোমার এক্সাম কোশ্চেনে যা যা ভুল হইতেছে মার্কেট আউট, মার্কেট আউট, ঠিক আছে। এই যে তুমি মার্ক আউট করে রাখতেছো, কোথায় মার্ক আউট করবা? একটা মার্ক আউট করবা বইয়ের মধ্যে, যে আমার একটা এমসিকিউ ভুল গেছে, যে নিচের কোন মৌলটি ধরো এক্সট্রা ব্যবহৃত হয় বা এরকম কিছু। আচ্ছা ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে, নিশ্চল দশা সচল দশা, এটা নিয়ে একটা এমসিকিউ আসছে। এই নিশ্চল দশা কি ব্যবহৃত, সচল দশা কি ব্যবহৃত হয়, তুমি ভুলে গেছো, এই জায়গা পারলা না। এই জায়গার কোশ্চেনও দাগায় রাখবা, বইয়েও দাগায় রাখবা। যে প্রশ্নে পরীক্ষা আছে প্রশ্নের মধ্যে এটা হাইলাইট করে রাখো, বইয়ের মধ্যে একটা কালি দেখ, স্পেসিফিক কালি রাখবা ভুল জিনিসগুলো হাইলাইট করার জন্য। এই যে তো মার্ক আউট করে রাখলা না, এই মার্ক আউট জিনিসগুলো হচ্ছে নেক্সট রিভাইসে একদম দাগানো লাইনের মতো করে পড়বা। নেক্সট রিভাইসে এই জিনিসটা তোমার দাগানো লাইনের মতো করে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। তুমি জাস্ট এই কাজটা করে দেখো, তুমি দেখবা তোমার মার্ক অটোমেটিক্যালি বাড়তেছে, ড্রাস্টিক্যালি বাড়তেছে, ঠিক আছে। এই তো মার্ক আউট করলা, এবং নেক্সট রিভাইসে তুমি পড়লা, পড়ার পর এই জিনিস যদি আবার ভুল হয় না, ওই দিন রাতে যে আসছো, রাতের বেলায় হচ্ছে কোশ্চেন গুলো আবার বসো, ইনস্ট্যান্ট ওগুলা দেখে ফেলো। এটা হচ্ছে যদি আমি প্রাইমারিটার কথা বললাম। আর সেকেন্ডারিটার ক্ষেত্রে হচ্ছে তোমার যা যা ভুল হবে, তুমি যে আরেকটা জায়গায় মডেল টেস্ট দিতেছো, ওই জায়গায় তোমার যা যা ভুল ডেইলি হইতেছে মার্ক আউট করো, বই খুলো, ইনস্ট্যান্ট পড়ে ফেলো। রোজ রাতে এটার জন্য 30 মিনিটস রাখবা, ঠিক আছে। সেকেন্ডারিটার জন্য রোজ রাতে 30 মিনিটস রাখবা, যে আমি জাস্ট কোশ্চেনটা নিব, কি কি ভুল হয়েছে আমার, কি কি ভুল করেছে, আমি কি কি আন্দাজে দাগাইছি, ওগুলো জাস্ট বইটা খুলবো, বই খুলে দেখবো, পড়বো, পড়া শেষ, ঘুমায় যাও। রোজ রাতে আধা ঘন্টা জাস্ট এই কাজটা করো। যা যা আমার কোশ্চেনে ভুল গেছে, যেগুলো আমি না পড়ে দিছি, ওই ভুলগুলো জাস্ট তুমি বই নাড়াচাড়া করে, 4-5টা সাবজেক্ট আছে, হ্যাঁ আমি 4-5টা সাবজেক্ট, এখন 4-5টা সাবজেক্ট পড়বেন, এখন তো পেপার ফাইনাল, এখন তো মডেল টেস্টের মতো 4-5টা সাবজেক্ট আসবেন। বাট ওই যে তুমি কেমিস্ট্রি পেপার ফাইনাল দিয়ে আসলা, বায়োলজি পড়ে গেছো, তুমি কিন্তু না পড়ে দিছো, ওই যে কেমিস্ট্রি যা ভুল গেছে ইনস্ট্যান্ট দেখে ফেলো রাতের বেলা, তোমার কেমিস্ট্রি দেখবে আধা রিভাইস হয়ে গেছে, এবং ফার্স্ট রিভাইসেই তুমি তোমার এই মার্কেট আউটার ডেভেলপমেন্টটা করে ফেলছো। এই স্ট্র্যাটেজিটা খুবই 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 ইম্পর্টেন্ট। আবার স্টার মারলাম, রোজ জিকে ই পড়তে হবে ভাইয়া, সিলেবাসে নাই, মডেল টেস্টের মধ্যেও দেয়নি, তাও জিকে ই পড়বো। এটা যদি রোজ না পড়ো না, একদিন পরে ওই ইংলিশ পেপার ফাইনাল, জিকে পেপার ফাইনাল আগে পরে ভুলাইতে পারবো না, মনে থাকবে না। ইংলিশ এবং জিকে প্র্যাকটিস ছাড়া ইমপ্রুভ করার উপায় না। এখন প্র্যাকটিস হলে কি করতে হবে, ডেইলি বেসিসে করতে হবে। ডেইলি বেসিসে এটা পিছনে রাখো আরো 30 মিনিট, তাহলে তোমার ডেইলি কিন্তু আধা ঘন্টা বলে 1 ঘন্টা বুক, আধা ঘন্টা জিকে ইংলিশের জন্য, আধা ঘন্টা তোমার মিস্টেক্স এর উপর কাজ করার জন্য। তোমার সেকেন্ডারি এক্সামটা তুমি যা মিস্টেক দিছো, এখন কথা হচ্ছে ভাই আমি এক জায়গায় মডেল টেস্ট দিতেছি, আমি কোনো সেকেন্ডারি জায়গায় এক্সাম দিতেছি না, আমি কিভাবে এই সেকেন্ডারির কাজটা করব? বাসায় প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে না, গাইড বুক আছে না, প্র্যাকটিস বুক আছে না, মডেল টেস্ট বুক আছে না, ওগুলাই প্র্যাকটিস করবা, ওগুলাই করবা। এবং সেকেন্ডারিতে ধরো তোমার মোটামুটি ঘরে প্র্যাকটিস ম্যাটেরিয়াল শেষ করা শেষ, কি করবা? অনুশীলনী ডিভাইস দিবা, অনুশীলনের উপর খুব বড় ফোকাস দিবা, অনুশীলনী থেকে প্রতি বছর বড় অ্যামাউন্ট কমন আসে, অনুশীলনী ভুল করলে মারা। এবং একটা বড় যে ব্যাপার, মেইন বইয়ের বিকল্প নাই, এই কোচিং এর বই, ওই কোচিং এর বই, এই ভাইয়া এই সাজেশন দিয়েছে, এইজন হচ্ছে এইরকম একটা লাস্ট মোমেন্টে কিছু একটা দিতেছে, পাবা সবই, পড়বা, পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট মেইন বইয়ের উপরে এরা, আমরা বলো অন্য যারা বলো, সবাই কিন্তু মেইন বইয়ের উপর বেস করে কন্টেন্ট বানায়, মেইন বইয়ের উপর বেস করে বই লিখি, মেইন বইয়ের উপর বেস করে সাজেশন দেয়। সো তুমি যদি মেইন বইটাই ঠিক করে পড়ো, তোমার সাজেশন বলো, ওই তারপর প্রিপারেশনের জন্য গাইডলাইন বলো, তোমার এরিয়া মার্কিং বলো, মোটামুটি কিন্তু মেইন বই থেকে সবই কভার হয়ে যাচ্ছে। তোমার যে জায়গাগুলো চেনা লাগছে, জায়গাগুলো তুমি চিনে ফেললা, ভাইয়া কি কি বললো, আমি কি কি বললাম, তুমি সব জানলা, কিন্তু জেনে মেইন বইটা পড়লা, তোমার মতো বেনিফিট আর কেউ হবে না। মেইন বইটাকে নিজের ডিভাইস ম্যাটেরিয়াল বানায় ফেলো, মেইন বইটাকে নিজের ডিভাইস ম্যাটেরিয়াল বানায়।
এবং সবকিছু করলা, প্রিপারেশনের স্টাইল শেষ, এবার কোশ্চেনে আসে। কোশ্চেন আমি কি করব? অ্যান্সার দ্য ডাবল অপশন কনফিউশন। কনফিউশন নিয়ে আমি কথাবার্তা বলবো, বলছিলাম না যে তোমরা যে মানে কনফিউজ যে কোশ্চেন গুলো ওগুলো দাগাবো কিনা, যেটার মধ্যে তুমি 2 অপশনে কনফিউজ ওটা দাগাবো, ভুল যায় যাক, তুমি দাগালে ওগুলাই দাগাবা, ইনশাল্লাহ দেখবা এই একটা স্ট্র্যাটেজি তোমার মার্ক আরো 4-5 মার্ক বাড়ায় দিছে। ঠিক আছে? ডাবল অ্যান্সার কনফিউশন, যেগুলো তুমি অ্যাকচুয়ালি ডাবল অ্যান্সার, মানে বাকি ধরো তুমি এই ডাবল অ্যান্সার কনফিউজ বলতে এমন না যে আমি বুঝতেছি এ অথবা বি এর মধ্যে হবে কিন্তু সি হইলেও হইতে পারে, এই টাইপের কোশ্চেন। আমি শিওর সি ডি হবে না, হইলে হয় এ হবে নাইলে বি হবে, এই টাইপের ডাবল অপশনে যে কনফিউশন গুলো থাকে সেইগুলো জাস্ট দাগাবা, দেখবা তোমার ওখান থেকে অনেকগুলো কারেক্ট হয়ে গেছে, তুমি নেগেটিভ অঙ্ক মুখে নিয়েছো। এবং এই ট্রিকটা তোমার এই বাকি যা কোশ্চেন আছে, তোমার বাকি যেগুলো 3 অপশন বা 4 অপশনে কনফিউজ, ওগুলা ডিরেক্ট স্কিপ। এবং এই কাজ করলে তোমার নেগেটিভ কমে যাবে, দেখবা নেগেটিভ 2, 3 বা 3ও না, 1.5, 2, 1 এসে পড়ছে। এবং যদি 1 পর্যন্ত এসে পড়ে, নেগেটিভ 1, 1, 1.5 পর্যন্ত থাকে, তাও ইটস ওকে। আমি আমার মেডিকেল অ্যাডমিশনে আমি মনে হয় নেগেটিভ খাইছিলাম 2 বা 2.25 এর মতো, আমার ভুল গেছিল 10টা, আমি 2.5 নেগেটিভ খাইছিলাম এবং 7টা স্কিপ করছিলাম। যদি ওই 7টা আন্দাজে দাগাতাম আরো 1.5 আরো 1.75 নেগেটিভ খাইতাম, আজকে সলিমুল্লাহ থাকতে পারতাম না। বুঝতে পারছো? স্কিপ করার কিন্তু একটা গুরুত্ব আছে। এবং এই যে তুমি এত কিছু করতেছো, তোমার মার্ক যে ইমপ্রুভ করতেছে, এই মার্কের সাথে তোমার নিজের মেন্টাল স্ট্রেংথটাও ইমপ্রুভ করতে হবে। তুমি যদি মেন্টালি স্ট্রং না হও, সুন্দর মতো 70, 75, 78, 77, 82, 79 পাইতেছো, হঠাৎ করে একদিন 59, হঠাৎ করে একদিন 62, আবার পরপর দেখলা 2 দিন 62, 63, 62, ভয় পাওয়ার কিছু নাই, একটু ডাউনফল হইতেই পারে। সিট ব্যাক, রিল্যাক্স, একটু টাইম নাও, কোথায় হঠাৎ করে ধসটা নামছে ওই জায়গাটা খেয়াল করো, আবার শুরু করো, পারবা। ঠিক আছে? একবার উঠতেছে একবার নামছে, যদি এরকম উঁচা নিচা বারবার হয় তখন সমস্যা আছে। বাট যদি এমন হয় যে তুমি স্টেডিলি একটা গ্রাফের চার্টের মধ্যে আগে যাচ্ছ, স্টেডিলি তোমার প্রোগ্রেস চলছে, হঠাৎ করে 1-2 ডাউনফল হয়েছে, হইতেই পারে, ড্রপ বিট থাকতেই পারে, এটা নিয়ে প্যানিক হয়েও না। ঠিক আছে? মেন্টাল স্ট্রেংথ বিল্ড আপ করো, কিভাবে কোশ্চেনে দাগাবা, কিভাবে ম্যাটের এক্সামে তুমি অ্যাটেন্ড করবা, সেই স্ট্র্যাটেজি এখন থেকে বিল্ড আপ করার চেষ্টা করো। আস্তে আস্তে এখন থেকে শুরু করলে দেখা যাবে তুমি লাস্ট মোমেন্টে গিয়ে তোমাকে মানে হজবড়ল অবস্থা হইতেছে না। ঠিক আছে? দ্য আর্লিয়ার দ্য বেটার। এবং এক্সাম একাধিক জায়গায় দাও, কোনো সমস্যা নেই, বাট ফোকাস দিবা একটা। 10 জনের সাথে 10 বার রিভিশন তুমি এক টাইমে করতে পারবা না, যে কোনো একটাকে ফলো করে ওই একটার সাথে নিজের রিভিশনটা কমপ্লিট করো, যার সাথে মন চায়, যার সাথে তোমার নিজের রুটিনটা ভালো লাগে। প্রত্যেকের রুটিন ভালো বানাইছে, ঠিক আছে? প্রত্যেকটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা কোচিং তাদের মতো করে বেস্ট রুটিনটা তোমাকে দিছে। তুমি তোমার জন্য যেটাকে অ্যাকুরেট মনে করো, তোমার জন্য যেটাকে হ্যাঁ যে এই রুটিনটা আমার সাথে যায়, আমি এই রুটিনে পড়লে এটা আমার জন্য মোস্ট সুইটেবল হবে, মোস্ট কমফোর্টেবল হবে, তুমি সেটাকে ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওইটাকে ফলো করবা, ওইটায় তুমি হাইয়েস্ট মার্ক তোলার তাই ট্রাই করবা। তোমার রিভিশন প্রপারলি হলে দেখবা তুমি যে বাকি যে সব জায়গায় ওদের মতো না পড়ে মডেল টেস্ট গুলো দিতেছো, তুমি মোটামুটি সেকেন্ডারি ভাবে রেসিডুয়াল ভলিউম দিয়ে মানে এক্সাম দিয়েও একটা ভালো মার্ক তুলতে পারতেছো। ঠিক আছে? তো আমি তোমাদেরকে রিজন নিয়ে কথাবার্তা বললাম, স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বললাম, বলতে গেলে কিন্তু আলোচনা মোটা দাগে এখানেই শেষ। বাট স্টিল কথা হচ্ছে যে ভাইয়া আচ্ছা আমি যে ইমপ্রুভ করতেছি, আমি কত দূর পর্যন্ত, এই পর্যন্ত গেলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার ইমপ্রুভমেন্টটা স্যাটিসফ্যাক্টরি। আমি কিছু কনক্লুশন কথাবার্তা বলি। ঠিক আছে? কনক্লুশনের মতো কথাবার্তা বলি, সেটা একটু খেয়াল করো যে টার্গেট সেটআপ, তোমার টার্গেট কি হবে এই ক্ষেত্রে খেয়াল রাখবা। মডেল টেস্টের ক্ষেত্রে অলওয়েজ 80% মার্ক ইজ অলওয়েজ সেফ। যত কোশ্চেন কঠিন আসুক, যত কাটমার্ক বাড়ুক, যত পোলাপান ভালো করে প্রিপারেশন নেই, যত বেশি কোচিং 100-100 পাক, 80% প্লাস তুমি পাইছো মানে তোমার ডিএমসি বা সলিমুল্লাহ ইনশাল্লাহ হয়ে গেছে। ঠিক আছে? এই মার্কটা অলওয়েজ একটা সেফ মার্ক। ওকে? এই মার্কটা আসছে, কনস্ট্যান্টলি আসতেছে, তুমি আশা রাখতে পারো যে হ্যাঁ ইউ আর অন দ্য সেফ জোন। এবং তুমি যদি কনস্ট্যান্টলি 80% এর আশপাশে মার্ক পাও না, সম্ভাবনা আছে তুমি যখন মেডিকেল অ্যাডমিশনে অ্যাপিয়ার করবে তুমিও সেই রেঞ্জে মার্ক পাবা। এবার আমি নিজের মার্কটা রিভিল করি। আমি যখন ফার্স্ট মডেল টেস্টে অ্যাপিয়ার করছিলাম আমার মার্ক আসছিল 55, কাট মার্ক আমার বছর ছিল কিন্তু 67, সেটা থেকে 12 মার্ক কম পাইছিলাম। তারপর আসছিল 54, তারপর আসছে 52, তারপর আসছে 53। মানে আমি জাস্ট পুরো ব্রোক ডাউন যে আমার কি হইলোটাকে, আমি 3 মাস কি করলাম, 3 মাস 4 মাস ধরে আমি প্রি মেডিকেল থেকে পড়তেছি, হইলোটাকে। আমি ঠান্ডা মাথায় জাস্ট নিজের থেকে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে, নিজে থেকে চিন্তা ভাবনা করে, নিজের মতো রুটিন সাজায়, বিভিন্ন ভাবে ট্রাই করে এই তোমাদেরকে যেসব স্ট্র্যাটেজি দেখালাম এগুলো স্ট্র্যাটেজি বের করছি। এবং সেখান থেকে আমি যে মার্ক ইমপ্রুভ করা শুরু করছি, ভুলের উপর কাজ করা, আমি ডেইলি 2 ঘন্টা করে কাজ করতাম ভুলের উপর, রিভিশন দেয় এবং ভুলের উপর কাজ, রিভিশন দেয় ভুলের উপর কাজ। আমি মানে ফুল ফোকাসে আমার ছিল যে আমার মার্ক বাড়াইতে হবে, আমার রিভিশন প্রপারলি দিতে হবে, যেন জিনিসগুলো আমার কাছে নতুন না লাগে। আমি প্রত্যেকটা জিনিস বোর্ডে প্রত্যেকটা চ্যাপ্টার মনে হচ্ছিল আমি নতুন করে পড়তেছি। সেইখান থেকে আমি যে মার্ক বাড়ানোর যাত্রা শুরু করছি এবং উইদিন 15 ডেজ আমি আমার মার্ক 75 এ নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবং এট দ্য ডে 19, আমার এখনো মনে আছে, এট দ্য ডে 19 আমি যখন কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফাইনাল অ্যাটেন্ড করছিলাম, ওই সময় আরো একটা জায়গায় তখন হচ্ছে ওই আরেকটা জায়গায় ছিল তোমার মোটামুটি বায়োলজি, বোটানি, বায়োলজি সেকেন্ড তো বোটানি, বায়োলজি সেকেন্ড জুলজি, সরি ওই জুলজি পেপার ফাইনাল ছিল
যেটা আমি না পড়ে দিছি ওইটাই আসছিল হচ্ছে আমার 68 পয়েন্ট সামথিং, আর যেটা আমি পড়ে দিছি ওইটা আসছিল আমার 81। এবং ওই জিনিসটা আমার কনফিডেন্স অনেক বুস্ট করছে, যে আলহামদুলিল্লাহ আমি পারছি। এবং আমি ওইভাবে হচ্ছে নিজেকে মানে আই জাস্ট কেপ্ট ইমপ্রুভিং, যা যা বললাম না তোমাকে, এভাবে আমি হচ্ছে আগাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ ওই রেঞ্জে আমি মার্কটা ধরে রাখছিলাম। মাঝে কিন্তু আমার 3বার ধস নাম ছিল, মাঝে আমি আরো 3বার ড্রপ বিট এনকাউন্টার করছি, যে আমার সুন্দর মতো যেহেতু হঠাৎ করে একদিন 62, হঠাৎ করে একদিন 57 আসছে, বাট আমি ভয় পাইনি, 1-2টা হইতেই পারে। আমি বাসায় বলে রাখছিলাম যে 1-2টা মার্ক খারাপ আসতে পারে, তুমি আমার ওভারঅল দেখো, তারপর বিচার করে আমার যদি কোনো ভুল টুল থাকে তখন তুমি আমাকে বলো। আলহামদুলিল্লাহ ওই 1-2টা ড্রপ বিট ছাড়া আমার ফুল পারফরমেন্স কনসিস্টেন্ট ছিল। তো ঠিক আছে, 80% মার্কটা আমি ওই সময় হচ্ছে লাস্ট আমি 75 থেকে 85 রেঞ্জে হচ্ছে মার্ক তুলতাম, যখন আমি 4th রিভাইজ বা 5th রিভাইজে ছিলাম। এবং ওই সময় আমি যে রেঞ্জে মার্ক তুলতাম, আমার অ্যাডমিশন টেস্ট আমার মার্ক ছিল 79.25। দেখো ঠিক এই রেঞ্জের মধ্যক মানটা আমার আসছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, সো এই জন্য বললাম 80% মার্ক ইজ অলওয়েজ সেফ। এবং একটা জিনিস যেটা, যে 80% মার্ক এটা পাওয়ার পর তুমি একটু তোমার র্যাঙ্কটা যাচাই করবা। অনেক সময় দেখবা তুমি পাইছো 62 কিন্তু তোমার র্যাঙ্ক আসছে হচ্ছে 150-200, আরেক জায়গায় তুমি পাইছো 82 কিন্তু তোমার র্যাঙ্ক আসছে 1000-এরও বাহিরে। তো এর মানে কি, কোশ্চেন সহজ হয়েছে, হাজার হাজার মানুষ 80-র উপরে পাইছে, তুমিও 80-র উপরে পাইছো, সেইটার চেয়ে বেশি ক্রেডিট হচ্ছে যখন 100 মানুষ 65 পাইছে সেখানে তুমি 62 পাইছো, ওইখানে কিন্তু কম মার্ক পাওয়াটা বেশি ক্রেডিট। ঠিক আছে, আমার র্যাঙ্ক মোটামুটি আমি যেসব জায়গায় দিতাম আমি মোটামুটি টপ 1000 টপ 500 ছিলাম আমি সেভাবে, এবং 80% মার্কে আমাকে সেই জিনিসটা অটোমেটিক্যালি নিয়ে আসছে, বাকিদের সাথে কম্পেয়ার করা লাগবে না। ইয়োর কম্পিটিটর ইজ ইউ। তুমি যদি নিজেকে ডেইলি নিজের থেকে বেটার করতে পারো, ইফ ইউ বিকাম এ বেটার ভার্সন অফ ইউর সেলফ এভরি ডে, ইউ উইল গ্র্যাজুয়ালি ইমপ্রুভ, ইউ উইল অটোমেটিক্যালি বিট দি আদার্স। ঠিক আছে, তুমি জাস্ট নিজের থেকে নিজেকে ইমপ্রুভ করো, আর কিছু করা লাগবে না। এবং একটা জিনিস এটা ফোকাস রাখবা, না পড়ে সব জায়গায় পরীক্ষা দিতেছো, ওই জায়গায় টার্গেট রাখবা যে ওই জায়গায় আমি না পড়ে কত যেন তুলতে পারি, না পড়ে যেন 70+ তুলতে পারো। তাহলে তুমি যখন মেডিকেল অ্যাডমিশনের এক রাতে তুমি পুরো মেডিকেল সিলেবাস কোনোদিনও দেখে যেতে পারবে না। না পড়ে যদি 70+ তোলার যোগ্যতা থাকে, না পড়ে যদি 70+ তোলার মতো ক্যাপাবিলিটি একবার দাঁড়ায় যায়, তখন দেখবা তুমি অটোমেটিক্যালি ওই মেডিকেল অ্যাডমিশন টেস্টেও না পড়ে গিয়ে বা পড়াটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, তুমি তোমার যে আগের রেসিডুয়াল ভলিউম ছিল সেখান থেকে তুমি অ্যান্সার করে চান্স নিশ্চিত করে আসতে পারছো। ঠিক আছে, এবং এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টাল স্টেবিলিটি। একটা কথাই খালি বলবো, তোমার রিজিকে যদি আল্লাহ মেডিকেলে সিট রেখে থাকে সেইটা কেউ মারতে পারবে না। যদি তুমি আল্লাহ না করুক চান্স না হয়, হয় রিজিকে ছিল না, অথবা ইনশাআল্লাহ সেকেন্ড টাইমে হবে। ঠিক আছে, আল্লাহ ইজ অলওয়েজ দ্য বেস্ট প্ল্যান, নট বেটার, দ্য বেস্ট প্ল্যান। তুমি মেন্টালি স্টেবল রাখবা, তুমি তোমার বেস্ট ইফোর্টটা দিবা। তোমার কথা হচ্ছে আমি যেন কোনদিন রিগ্রেট না করি যে ইস এইটা একটু ভালো করে বললে, ওই সময় একটু অন্য প্রিপারেশন নিলে আমি হয়ে যাইতো, পরীক্ষা দেওয়ার পর রিগ্রেট হবে যে আরে এমনি এমনি করলে পারতাম। ওই রিগ্রেটটা যেন তোমার না হয়, তুমি সেইভাবে প্রিপারেশন নিবা, সেইভাবে পড়বা, নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করবা, কবুলের মালিক আল্লাহ। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, এগুলো নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। আপস এন্ড ডাউনস আসবে, কিন্তু লেগে থাকতে হবে। ঠিক আছে, দেখা হবে সফলতার মঞ্চে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।